হ্যালো এভরিওয়ান, আমি দেবিকা। আজকে আমরা 2024 সালে নিট পরীক্ষায় যে কোশ্চেনগুলি এসেছিল সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি নিয়ে, সবগুলি নয়, সেই প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট যে কোশ্চেনটি ছিল, মানে এগুলো তো সিরিজ ওয়াইজ ডিফারেন্ট হয়, তো আমি ওরকমভাবেই এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো এই কোশ্চেনটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, যেটি লেসিথিন ইজ, মানে লেসিথিন কি, এটা কিন্তু 2022-এও এসেছিল নিটে, আবার এক বছর পর 2024-এও এই কোশ্চেনটি রিপিট করে। তার মানে এই কোশ্চেনটি ভীষণই ইম্পর্টেন্ট নিটের জন্য। তো তোমরা যারা নিট অ্যাসপিরেন্ট আছো তারা সবাই অবশ্যই আমি আজকে যে কটি কোশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলি অবশ্যই সবাই ভালো করে দেখো। এগুলো এবারও আসতে পারে, ঠিক আছে? লাস্ট ইয়ার এসছে দেখে এবারও আসবে না এরকম কোনো কথা নেই, এবারও আসতে পারে, আসার চান্স আছে এই কোশ্চেনগুলি। আর তাছাড়া এগুলো তোমরা যদি এগুলো সম্পর্কে জানো তাহলে তোমাদের যে কনসেপ্টটা সেটা অনেকটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমার আজকে প্রথম কোশ্চেনটি হলো লেসিথিন ইজ, ঠিক আছে? লেসিথিন কি? লেসিথিন কি? এই যে লেসিথিন আছে, লেসিথিনের আরেকটি নাম আছে। লেসিথিনকে আমরা, ধরো লেসিথিন না দিয়ে আরেকটি নাম দিয়ে দিল, লেসিথিনকে আমরা আরেকটি নামে চিনি, সেটা হলো ফসফ্যাটিডাইল কোলিন। আমি এখানে নামটি লিখে দিচ্ছি, লেসিথিনের আরেকটি নাম ফসফ্যাটিডাইল কোলিন। এটা হচ্ছে লেসিথিনের আরেকটি নাম, সেটি হলো ফসফ্যাটিডাইল কোলিন, ঠিক আছে? তো এবার আমরা দেখবো লেসিথিন কি। এখানে চারটি অপশন দিয়েছে, অ্যামাইনো অ্যাসিড, ফসফোলিপিড, গ্লিসারাইড এবং কার্বোহাইড্রেট। এই চারটি অপশনের মধ্যে কোনটি লেসিথিন? তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটি হবে ফসফোলিপিড, ঠিক আছে? লেসিথিন কি? লেসিথিন হচ্ছে ফসফোলিপিড। আচ্ছা, তোমরা জানো ফসফোলিপিড কি, মানে লিপিড আর ফসফোলিপিডের মধ্যে কি ডিফারেন্স? তো এখন তো অত ডিটেলসে গিয়ে বলা সম্ভব নয়, তবুও আমি তোমাদেরকে ছোট করে একটু বলে রাখছি যে ফসফোলিপিড কি এবং লিপিড ও ফসফোলিপিডের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে, যাতে তোমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়, ঠিক আছে? তো লেসিথিন কি? লেসিথিন হলো, ভালো করে মনে রাখবে, লেসিথিন হলো একটা ফসফোলিপিড, ঠিক আছে? ফসফোলিপিড। আর লেসিথিনের আরেকটি নাম হলো ফসফ্যাটিডাইল কোলিন, ঠিক আছে? তো এটা আমি এখন মুছে দিচ্ছি। এখন আমি তোমাদের মানে ফসফোলিপিড আর লিপিড নিয়ে কিছু বলবো, ঠিক? তো লিপিড কি হলো? সাধারণত লিপিড কি হয়? লিপিড হচ্ছে, লিপিড যে মলিকুলগুলি হয়, লিপিড মলিকুলগুলো ওয়াটারে ইনসলিউবল হয়, ঠিক আছে? লিপিড মলিকুলগুলো ওয়াটারে ইনসলিউবল হয়। তো যেটা আমাদের লিপিড হবে, লিপিডের প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে? লিপিড হচ্ছে ইনসলিউবল, insoluble in water, insoluble in water মানে লিপিড insoluble in water। যেরকম আমরা দেখি না তেল আর জল, তেল আর জল কখনো মেশে, যতই মেশানোর চেষ্টা করো তেল আর জলকে কখনোই মেশানো যায় না, ঠিক এরকম ভাবে হচ্ছে লিপিড। লিপিড হচ্ছে কখনোই জলে মেশে না, মানে ইনসলিউবল ইন ওয়াটার। কিন্তু কিছু অর্গানিক সলিউশন আছে, কিছু কিছু অর্গানিক সলিউশন যেখানে লিপিড সলিউবল। তো এরকমই কিছু অর্গানিক সলিউশন হচ্ছে ইনসলিউবল ইন ওয়াটার। এটা সবসময় মনে রাখবে, এটা লিপিডের একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যেটি হলো লিপিড ইনসলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন বেনজিন। ধরো বেনজিন কি? বেনজিনও তো একটা অর্গানিক সলিউশন, সলিউবল ইন বেনজিন, ক্লোরোফর্ম। তো বেনজিন, ক্লোরোফর্ম, এরকম আরো কিছু অর্গানিক সলিউশন আছে যেখানে লিপিড হচ্ছে মানে ডিজলভ হয়। তাহলে লিপিড সম্পর্কে একটু জানতে পারলে, ছোট্ট কিছু মানে খুব সামান্য কিছু ইনফরমেশন দিলাম, কিন্তু আশা করি তোমাদের কাজে লাগবে। যেটি হলো, এটা হলো লিপিডের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এবার লিপিডের মধ্যেই মানে ওয়ান টাইপ অফ লিপিড হচ্ছে ফসফোলিপিড। লিপিডেরই একটি ভাগ হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিড এর কিছু, এই ফসফোলিপিডের যে ক্যারেক্টারিস্টিক সেটি আবার যে বেসিক লিপিড আছে তার থেকে একটু আলাদা। তো এই যে ফসফোলিপিড মলিকুলগুলো হয়, মানে যে ফসফোলিপিড, সেই মলিকুলগুলো হয় অ্যাম্পিপ্যাথিক ইন নেচার। এগুলো কি হয়? এগুলো হয় অ্যাম্পিপ্যাথিক। ভালো করে এই টার্মটি মনে রাখবে, এটি কিন্তু আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? অ্যাম্পিপ্যাথিক, অ্যাম্পিপ্যাথিক ইন নেচার মানে ফসফোলিপিড গুলো কি হয়? অ্যাম্পিপ্যাথিক ইন নেচার। অ্যাম্পিপ্যাথিক মানে কি? অ্যাম্পিপ্যাথিক মানে ধরো একটি লিপিড মলিকিউল আছে, সেই লিপিড মলিকিউলের মধ্যে
দুটি ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তো জেনারেলি আমরা লিপিডকে কি বলবো, লিপিডকে আমরা বলবো যে হাইড্রোফোবিক, মানে লিপিড তো জলে ইনসলিউবল, ও জল থেকে ভয়, তার মানে কি হাইড্রোফোবিক, ফোবিয়া মানে কি ভয়, আর হাইড্রো মানে জল, তো জল থেকে যারা ভয় পায় মানে বা যারা জলে মেশে না তাদের আমরা কি বলি, সেই মলিকুলগুলোকে আমরা বলি হাইড্রোফোবিক। আর ফিলিক, ফিল মানে ফাইলস মানে যেটা ভালোবাসে, মানে যার কাছে যায়, ঠিক আছে, হাইড্রোফিলিক মানে ও জলের কাছে যায়, জলের সঙ্গে মেশে, তো সেই মলিকুলগুলোকে আমরা বলি হাইড্রোফিলিক। সেরকম ভাবে লিপিড হলো হাইড্রোফোবিক। কিন্তু আমাদের যে ফসফোলিপিড আছে, ফসফোলিপিড হলো অ্যাম্পিপ্যাথিক ইন নেচার। এবার অ্যাম্পিপ্যাথিক যে মলিকুলগুলো হয়, অ্যাম্পিপ্যাথিক মলিকুলগুলোর মধ্যে হাইড্রোফোবিক প্লাস হাইড্রোফিলিক দুটোই এরা একসঙ্গে হয়, ঠিক আছে। অ্যান্টিপ্যাথিক মলিকুলগুলো কি হয়, এরা হাইড্রোফোবিকও হয় প্লাস হাইড্রোফিলিকও হয়, ঠিক আছে। অ্যান্টিপ্যাথিক মলিকুলগুলো যেরকম ভাবে হাইড্রোফোবিক হয় সেরকম ভাবেই হাইড্রোফিলিকও হয়। তো আমাদের যে ফসফোলিপিড হলো এক ধরনের অ্যান্টিপ্যাথিক মলিকুল, যেটা হাইড্রোফোবিকও প্লাস হাইড্রোফিলিকও। তোমরা যদি ফসফোলিপিডের মানে ফসফোলিপিডের যদি আমরা সেটা দেখি, ঠিক আছে, ফসফোলিপিডের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, ফসফোলিপিডের স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়। ফসফোলিপিডের স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়, যে এরকম একটা গোল থাকে, এবার সেই গোলের নিচে মানে এটা গোল মানে কি, এটা একটা হেড বলতে পারো, হেড, আর এরকম দুটো টেল থাকে, ঠিক আছে, একটা হেড আর দুটো টেল, এরকম হয় ফসফোলিপিডের আমাদের স্ট্রাকচার। এবার যে এই হেড পোরশনটা হয়, এই হেড পোরশনটা কি নিয়ে তৈরি হয়, এই হেড পোরশনটায় কি থাকে, এই হেড পোরশনটায় থাকে হচ্ছে ফসফেট, এই হেড পোরশনে থাকে হচ্ছে ফসফেট, ঠিক আছে। আর এই টেল পোরশন গুলোকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। এই টেল পোরশন গুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি ফ্যাটি অ্যাসিড। তো উপরের পোরশনটিতে থাকে ফসফেট আর নিচের পোরশনটিতে থাকে ফ্যাটি অ্যাসিড। এবার এই ফসফেট আর ফ্যাটি অ্যাসিড একটি গ্লিসারল, মানে এই জায়গাটায় থাকে হচ্ছে গ্লিসারল, ঠিক আছে, গ্লিসারলের মাধ্যমে যুক্ত থাকে, গ্লিসারলের মাধ্যমে যুক্ত থাকে। এবার দেখো এটি হলো হেড আর এটি হলো টেল, ঠিক আছে, হেড আর টেল। এবার এই হেড যে পোরশনটি আছে মানে ফসফেট যে মানে ফসফেট যেখানে আছে সেই জায়গাটি হলো হাইড্রোফিলিক পোরশন। হাইড্রোফিলিক মানে উপরের যে জায়গাটি, উপরের জায়গাটি হচ্ছে জল ভালোবাসে, কিন্তু এই ফ্যাটি অ্যাসিড যে চেন দুটি রয়েছে মানে ভেতরের যে পোরশন দুটি, এটা হচ্ছে হাইড্রোফোবিক পোরশন, মানে এই অংশটি জল পছন্দ করে না, এটা জল মানে জল থেকে ভীতি টাইপের আছে, ঠিক আছে। তো উপরের অংশটিকে আমরা কি বলবো, উপরের এই অংশটি হচ্ছে আমাদের হাইড্রোফিলিক, আর নিচের এই অংশটি হচ্ছে আমাদের হাইড্রোফোবিক। এবার তোমরা বুঝবে সাধারণত সেল মেমব্রেন, এই দেখো আমাদের যে সেলের উপরে কি থাকে, সেলের উপরে সেল মেমব্রেন থাকে, প্লান্ট সেলে সবার উপরে থাকে সেল ওয়াল, কিন্তু অ্যানিমাল সেলে কিন্তু সেল ওয়াল থাকে না, অ্যানিমাল সেলে কি থাকে, সেল মেমব্রেন, ঠিক আছে। এবার আমাদের যে সেল মেমব্রেন, সমস্ত অ্যানিমালের সেল মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কি দিয়ে তৈরি হয়, ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। এবার দেখো আমাদের যে সেলের উপরের অংশটি, ধরো এই যে হাতের আমার উপরের অংশটিতে একটা মেমব্রেন দিয়ে ঢাকা, উপরের অংশটি কি আমি স্নান করছি, জল লাগাচ্ছি, উপরের অংশটিতে আমার জল লাগছে, ঠিক আছে, উপরের অংশটিতে আমার জল, কিন্তু এর ভেতরে যে অংশটি আছে সেটাই কি আমার জল লাগছে, এর ভেতরে স্কিনের ভিতরে তো আমার জল লাগছে না, মানে স্কিনের ভিতরে তো অন্য কিছু আছে, স্কিনের ভিতরে কি জল লাগছে না। তাহলে উপরের যে আমার অংশটি, এই উপরের অংশটি মানে এই সাইটোপ্লাজমিক মেমব্রেন, মানে এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিড দিয়েই তো সাইটোপ্লাজমিক মেমব্রেন মানে সেল মেমব্রেন তৈরি হয় আমাদের সেলের মেমব্রেন। তার মানে উপরের পোরশনে কি আছে, উপরের পোরশনের নিচে ফসফেট গুলি আছে, এই যে ফসফেট যে মলিকুল গুলো সেগুলো উপরে আছে, সেজন্য উপরের পোরশন গুলি হচ্ছে আমার হাইড্রোফিলিক, মানে এখানে আমার জল লাগানো যাচ্ছে। কিন্তু এর যে ভেতরের পোরশনটি রয়েছে, ভেতরের পোরশনে কি থাকে, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, সেই ফ্যাটি অ্যাসিড পোরশনটি হলো আমার হাইড্রোফোবিক। বুঝতে পেরেছো ব্যাপারটা?
তো যে ফসফোলিপিড মলিকুলগুলি হয় সেগুলো হয় অ্যাম্পিপ্যাথিক ইন নেচার। আর ফসফোলিপিডের স্ট্রাকচার দেখো, একটা থেকে হেড মানে মাথা আর দুটো লেজ। এবার যে মাথাটি সেটি তৈরি হয় ফসফেট নিয়ে, আর লেজ দুটো তৈরি হয় ফ্যাটি অ্যাসিড। এবারে ফসফেট আর ফ্যাটি অ্যাসিডকে যুক্ত করে হচ্ছে গ্লিসারল মলিকিউল, ঠিক আছে। তো এই উপরের যে পোর্শনটি সেটি হচ্ছে হাইড্রোফিলিক, মানে এগুলো জলের সঙ্গে একটা মেশে। কিন্তু নিচের যে ভেতরের দিকের যে পোর্শনগুলি ফ্যাটি অ্যাসিড চেইনগুলি সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক, মানে এরা জল পছন্দ করে না, ঠিক আছে। তাহলে এবার ফসফোলিপিড আমরা কোথায় দেখতে পাই? ফসফোলিপিড আমরা সব থেকে বেশি দেখতে পাই সেল মেমব্রেনে। ফসফোলিপিড কোথায় দেখতে পাই? ফসফোলিপিড আমরা দেখতে পাই সেল মেমব্রেন। সেল মেমব্রেনে আমরা ফসফোলিপিড দেখতে পাই। আমাদের যে সেল মেমব্রেন হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার দিয়ে তৈরি থাকে, মানে উপর থেকেও কিছু ফসফোলিপিড থাকে, নিচের থেকে ফসফোলিপিড, এরকম একটা মানে উপর থেকে ধরো উপর থেকে এই এরকম ফসফোলিপিড, নিচের থেকে এরকম, মানে এরকম একটা বাই লেয়ার, মানে দুটো ফসফোলিপিডের লেয়ারে একটা ফসফোলিপিড বাই লেয়ার হিসেবে তৈরি থাকে। তো বুঝতে পারলে, তো লেসিথিন হলো এরকমই একটি ফসফোলিপিড। এবার আমরা ফসফোলিপিডের যে আমি ছবিটা এঁকেছি সেটাকে মুছে দিচ্ছি। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটি ডিটেলসে বলে দিব। এবার দেখো এখানে একটা স্ট্রাকচার আঁকা আছে, এই স্ট্রাকচারটি হলো লেসিথিনের স্ট্রাকচার। আমি প্রথমেই বলেছি লেসিথিনকে আমরা আরেকটি নামে চিনি, সেটা হচ্ছে ফসফ্যাটিডাইলকোলিন। তো আমরা কি দেখলাম, ফসফোলিপিডে কি কি থাকে? ফসফেট থাকে, মানে ওর হেড পোর্শনটা তৈরি হয় ফসফেট নিয়ে, আর নিচে থাকে ফ্যাটি অ্যাসিড টেইল। আর ফসফেট আর ফ্যাটি অ্যাসিড কার দ্বারা যুক্ত থাকে? গ্লিসারল দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। তো দেখো এখানে এই যে পি, এখানে এই পোর্শনটি হচ্ছে আমার ফসফেট। এটা তো একটা ফসফোলিপিডের স্ট্রাকচার, লেসিথিন একটা ফসফোলিপিড, লেসিথিনের স্ট্রাকচার। এই পোর্শনটা হচ্ছে আমার, এই পোর্শনে আমার কি আছে? লেসিথিনের স্ট্রাকচারটা ফসফেট। আর এই যে R1 আর R2 এই দুটো হচ্ছে আমার দুটো ফ্যাটি অ্যাসিড। আমরা কি দেখেছি? ফসফোলিপিডে দুটো ফ্যাটি অ্যাসিড থাকে, এই R1 হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড আর R2 হচ্ছে আরেকটা ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। আর সেরকম ভাবেই এই যে এই অংশটি রয়েছে, এই অংশটি হচ্ছে আমাদের কি? এই অংশটি হচ্ছে আমাদের গ্লিসারল। এই অংশটি হলো আমাদের গ্লিসারল। আর এই যে পোর্শনটি, এই পোর্শনটি হলো কোলিন, মানে কোলিন গ্রুপ। যেহেতু লেসিথিন কি থাকে? কোলিন গ্রুপ থাকে, তাকে আমরা বলি ফসফ্যাটিডাইলকোলিন। তো এই পোর্শনটা হচ্ছে কোলিন, এই পোর্শনটা হচ্ছে কোলিন। তো এটা হচ্ছে লেসিথিনের একটা বেসিক স্ট্রাকচার, যেখানে এটা হচ্ছে ফসফেট, এই পোর্শনটা হচ্ছে গ্লিসারল, আর R1 একটা ফ্যাটি অ্যাসিড চেইন এবং R2 হচ্ছে আরেকটা ফ্যাটি অ্যাসিড চেইন, আর এই পোর্শনটা হচ্ছে কোলিন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটি মানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা যদি এনসিইআরটি পড়ো, এনসিইআরটিতে যে বায়োমলিকিউলস বলে যে চ্যাপ্টারটি আছে ক্লাস 11, যতদূর মনে হচ্ছে ক্লাস 11-এ বায়োমলিকিউলস বলে চ্যাপ্টারটি আছে, সেখানে মানে লেসিথিনের কিন্তু এই ছবিটিও দেওয়া আছে, এই ছবিটির পাশে লেসিথিন লেখা আছে। মানে এই কোশ্চেনটা একদম মানে পুরো এনসিইআরটি থেকে এসেছে, এবং তোমরা যদি নিজের কোশ্চেনগুলি ফলো করো, প্রায় বলতে গেলে প্রায় সবগুলোই কোশ্চেন তোমরা যদি ডিটেলসে এনসিইআরটি পড়ো, এনসিইআরটি পড়লে তার আর কোনো চিন্তা নেই মানে। কিন্তু এনসিইআরটি একটা জিনিস মনে রাখবে, শুধু এনসিইআরটির লাইনগুলো না, ছবিগুলো থেকেও কিন্তু কোশ্চেন এসছে। এনসিইআরটির ছবিগুলো তোমাদেরকে ডিটেলসে করতে হবে, ঠিক আছে। এটা আমি এখন মুছে দিচ্ছি। আমি এই কোশ্চেনগুলো একটু ডিটেলসই আলোচনা করছি, যাতে তোমাদের অনেক সময় হয় না আমাদের মানে ধরো আমরা পড়লাম ফসফোলিপিড, তো এবার ভুলে গেলাম, তো তোমাদের যেগুলো ভুলে যাও সেগুলো একটু মনে পড়ে যায়। তো এবার দেখবো আমরা, আমাদের এটা 1 নাম্বার কোশ্চেন গেল, এবার দেখবো আমাদের 2 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো আমি একটু দেখে নিই 2 নাম্বার কোশ্চেনটা কি আছে। এবার আমাদের 2 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে। দেখো 2 নাম্বার কোশ্চেনটা আছে যে হোয়াট অফ দ্য ফলোইংস, 2 নাম্বার কোশ্চেনটি কি আছে? হুইচ অফ দ্য ফলোইং আর রিকোয়ার্ড ফর দ্য ডার্ক রিঅ্যাকশন অফ ফটোসিনথেসিস। অপশনগুলি আছে লাইট, ক্লোরোফিল,
CO2, ATP, NADPH. Choose the correct answer from the options given below. ঠিক আছে, তাহলে এই কি কি আছে, ডার্ক রিঅ্যাকশন, ডার্ক রিঅ্যাকশনের কি কি কম্পোনেন্ট, ডার্ক রিঅ্যাকশন। তো প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে লাইট। এই অপশন কি আছে, অপশন এ হলো লাইট, অপশন বি হলো ক্লোরোফিল, অপশন বি হলো ক্লোরোফিল, অপশন সি আছে CO2, CO2, অপশন ডি হলো ATP, আর অপশন ই হচ্ছে NADPH। এই পাঁচটি অপশন ওরা দিয়েছে ডার্ক রিঅ্যাকশনে কি কি কম্পোনেন্ট লাগে। আমি কোশ্চেনটা আর পুরো কোশ্চেনটা লিখলাম না, পুরো কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে ডার্ক রিঅ্যাকশনে কি কি কম্পোনেন্ট লাগে। ডার্ক রিঅ্যাকশনে পাঁচটা অপশন দিয়েছে, লাইট, ক্লোরোফিল, CO2, ATP, NADPH। ঠিক আছে, তো ডার্ক রিঅ্যাকশন যে আছে, ডার্ক রিঅ্যাকশনকে আমরা কি বলি, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। ডার্ক রিঅ্যাকশনে কিন্তু অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে C3, একে কিন্তু আমরা C3 সাইকেল, C3 সাইকেল, ডার্ক রিঅ্যাকশনের একটা নাম কি, C3 সাইকেল। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে লাইট, লাইট ইন্ডিপেন্ডেন্ট, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে কেলভিন সাইকেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই নামটা ডার্ক রিঅ্যাকশনের, কেলভিন সাইকেল। দেখো ডার্ক রিঅ্যাকশনের কতগুলো নাম, একটা হচ্ছে C3 সাইকেল, লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন, আর একটা হচ্ছে কেলভিন সাইকেল। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নামেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, ডার্ক রিঅ্যাকশনকে আমরা কি বলবো, ডার্ক রিঅ্যাকশন মেনলি লাইট ইন্ডিপেন্ডেন্ট, মানে এই ডার্ক এরকম কোনো কথা নেই যে ডার্ক রিঅ্যাকশন সবসময় রাত্রিবেলাই হবে। ডার্ক রিঅ্যাকশন দিনের বেলাতেও হতে পারে, কিন্তু ডার্ক রিঅ্যাকশন হওয়ার জন্য কখনোই লাইটের দরকার পড়বে না, মানে লাইটের অনুপস্থিতিতে। ধরো একটি খুব মেঘলা দিন আছে, ঠিক আছে, খুব মেঘলা দিন, যেদিনকে সূর্যই ওঠেনি, মানে এতটাই মেঘলা দিন, চারদিক এরকম হয় না অনেক সময় যখন খুব ঠান্ডা পড়ে যে চারদিক কুয়াশায় ভরে আছে, বা মনসুনে আমরা দেখি যে এত মেঘে ভরে আছে, একটু পরে বৃষ্টি নামবে, চারদিক কালো করে আছে, তখন কিন্তু সূর্য থাকে না। তো সেই সময় কিন্তু লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন বা ডার্ক রিঅ্যাকশন হতে পারে, যার জন্য আমাদের কোনো লাইটের দরকার নেই, আমাদের মানে প্লান্টসের কোনো লাইটের দরকার পড়ে না ডার্ক রিঅ্যাকশনে। এটা একদমই লাইট ছাড়া হতে পারে ডার্ক রিঅ্যাকশন। ডার্ক রিঅ্যাকশনকে আমরা কেলভিন সাইকেলও বলি, C3 সাইকেলও বলে থাকি। এবার ডার্ক রিঅ্যাকশনে কি কি কম্পোনেন্ট লাগে। ডার্ক রিঅ্যাকশনে আমরা জানি এই যে ফটোসিনথেসিস গুলি হয় ডার্ক রিঅ্যাকশন বা লাইট রিঅ্যাকশন, এগুলোর মানে মেইন কম্পোনেন্ট কি, CO2। এগুলোতে কি হয়, মানে ডার্ক রিঅ্যাকশনে কি হয়, ডার্ক রিঅ্যাকশনে CO2 থেকে গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, ডার্ক রিঅ্যাকশনে কি তৈরি হয়, CO2 থেকে গ্লুকোজ তৈরি হয়। এবার যদি আসে, মানে এরকমও পরীক্ষাতে আসতে পারে যে ডার্ক রিঅ্যাকশনে মানে কোনটা থেকে, মানে স্টার্টিং কম্পোনেন্ট কি, আর মানে কি, মানে কার থেকে শুরু হচ্ছে, আর লাস্ট এন্ড প্রোডাক্ট কি। ঠিক আছে, স্টার্টিং প্রোডাক্ট কি, এন্ড প্রোডাক্ট কি, তো কি বলবে, ডার্ক রিঅ্যাকশনে CO2 থেকে গ্লুকোজ তৈরি হয়। এবার ডার্ক রিঅ্যাকশন, তার মানে আমরা কি বুঝলাম, ডার্ক রিঅ্যাকশনে অবশ্যই CO2 লাগবে। ডার্ক রিঅ্যাকশনের একটা মানে একটা প্রোডাক্ট কি, মানে প্রোডাক্ট না সরি, একটা কম্পোনেন্ট কি, একটা কম্পোনেন্ট হলো CO2। এবার যে ডার্ক রিঅ্যাকশনটা হবে তার জন্য এনার্জি তো লাগবে না, এনার্জি না হলেও কাজ হবে কিভাবে, বিভিন্ন এনজাইম গুলো কিভাবে কাজ করবে, তার মানে এনার্জি মানে কি, এনার্জি মানে এটিপি, এটিপি। CO2 এটিপি লাগলো, আর লাগবে আমাদের NADPH, NADPH, আর লাগবে NADPH। এগুলি হলো NADPH কি কাজ করে, NADPH এখানে রিডিউসিং এজেন্ট, NADPH এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, রিডিউসিং এজেন্ট। ঠিক আছে,
NADPH এখানে অ্যাজ এ রিডিউসিং এজেন্ট কাজ করে। তো এই তিনটি হলো আমার ডার্ক রিয়াকশনের কম্পোনেন্ট। কি কি? CO2, ATP, NADPH। তার মানে যেই অপশনটিতে থাকবে CDE সেটা হবে আমার কারেক্ট অ্যান্সার। CDE, এই CDE অপশনটি হলো আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে ডার্ক রিয়াকশনের কি কি কম্পোনেন্ট? এবার আমি এটাকে মুছে দিচ্ছি। ডার্ক রিয়াকশনে কি তৈরি হয়? ডার্ক রিয়াকশনে হচ্ছে CO2 থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। আর এগুলোতে কি কি লাগছে আমার? CO2, অবশ্যই CO2 লাগবে, NADPH আর হচ্ছে ATP। ঠিক আছে, তো এবার আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখব। দেখি পরের কোশ্চেনটা কি আছে। পরের কোশ্চেনটা বলেছে স্পিন্ডেল ফাইবার। তোমরা স্ক্রিনে দিয়ে দিব কোশ্চেনগুলি। সেই আমি ওখানে পুরো কোশ্চেনটা তো দেখতে পাচ্ছি না, তো স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখে নাও। স্পিন্ডেল ফাইবারস অ্যাটাচ টু কাইনেটোকোর অফ ক্রোমোজোম ডিউরিং চারটা অপশন দিয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তার মানে স্পিন্ডেল ফাইবারগুলো, স্পিন্ডেল ফাইবার মানে কি? বেম তন্তু। ঠিক আছে, স্পিন্ডেল ফাইবারগুলো কাইনেটোকোরে, ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ থাকে কোন মানে কিসের সময়? প্রোফেজে, মেটাফেজে, না অ্যানাফেজে, না টেলোফেজে? আমি একটু কোশ্চেনটা লিখে নেই। স্পিন্ডেল ফাইবারস attached to kinetochores. ওরা এখানে চারটে অপশন দিয়েছে। ঠিক আছে, একটা হলো প্রোফেজ, তারপর আছে মেটাফেজ, অ্যানাফেজ আর আছে টেলোফেজ। স্পিন্ডেল ফাইবার ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ থাকে কোন পর্যায়ে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। স্পিন্ডেল ফাইবার মানে কি? স্পিন্ডেল ফাইবার মানে হচ্ছে বেম তন্তু। স্পিন্ডেল ফাইবার হচ্ছে বেম তন্তু। ঠিক আছে, স্পিন্ডেল ফাইবার কোন ফেজে অ্যাটাচ থাকে? তো এই কোশ্চেনটা হবে, তোমরা বলো, একটু গেস করো কি হতে পারে। এর অ্যান্সারটা হবে মেটাফেজ। এর অ্যান্সারটা কি হবে? মেটাফেজ। মেটাফেজে কি হয় আমি একটু দেখাচ্ছি তোমাদের। স্পিন্ডেল ফাইবার মেটাফেজ দশার সময় ক্রোমোজোমের কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ থাকে। ঠিক আছে, তখন আমি তোমাদের দেখাচ্ছি যে মেটাফেজে জেনারেলি কি হয়, সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা ধরো, এটা হচ্ছে একটি মানে এটা একটি সেল, প্রাণীকোষ। আমি প্রাণীকোষটাই দেখাচ্ছি। ঠিক আছে, এবার মেটাফেজ যখন দশা চলে, মেটাফেজ দশা চলার সময় কি হয়? এখানে এই অ্যাস্টার গুলোর মাঝে যে সেন্ট্রিওল থাকে দুদিকে, ছবিটা এঁকে নিচ্ছি আগে। হ্যাঁ, দেখো এটা হচ্ছে একটা মেটাফেজ দশার চিত্র। মেটাফেজ দশায় কি হয়? এই যে সেন্ট্রিওল গুলো থাকে, এই দুটি সেন্ট্রিওল হচ্ছে দুটি মেরুতে অবস্থান করে, মানে কোষের দুই মেরুতে দুটি সেন্ট্রিওল অবস্থান করে। এবার এই দুটি সেন্ট্রিওলের মধ্যে কি হয়? কিছু তন্তু গঠিত হয়, কিছু বেম তন্তু গঠিত হয়। এই দেখো, কিন্তু এখানে দু ধরনের বেম তন্তু থাকে। ঠিক আছে, কি থাকে? দু ধরনের বেম তন্তু। এই দেখো, এই যে বেম তন্তুটি রয়েছে, এই পাশের তন্তুটি, এটা কিন্তু পুরো লম্বা। মানে এই যে এই বেম তন্তুটা, এই বেম তন্তুটা দেখো, এগুলো কিন্তু পুরো লম্বা, মানে
মাঝখানে কোনো ভাগ নেই, কিন্তু এই দুটো বেমতন্তু দেখো, এগুলো কিন্তু সরি এটা আমি এগুলো কিন্তু মাঝখানে ডিভিশন রয়েছে, মানে মাঝখানে ভাগ রয়েছে, এরকম দু ধরনের বেমতন্তু গঠিত হয়। এবার ঠিক আছে, তো এই বেমতন্তুকে আমরা কি বলি, একে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু। আর যেগুলো মাঝখানে ডিভিশন থাকে সেগুলোকে আমরা বলি ক্রোমোজোমাল। সেগুলোকে কি বলি, ক্রোমোজোমাল স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু। ঠিক আছে, এইবার কি হয়, এইবার এই বেমতন্তুর যে বিষুব অঞ্চল আছে, মানে বেমতন্তুর যে মাঝখানের অঞ্চলটা, এখানে এই বেমতন্তুর মাঝখানের অঞ্চলগুলোতে, বেমতন্তুর মাঝখানের অঞ্চলে কে অবস্থান করে, এই বেমতন্তুর মাঝখানের অঞ্চলে অবস্থান করে হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, এই বেমতন্তুর মাঝখানের অঞ্চলে অবস্থান করে হচ্ছে ক্রোমোজোম। এই বেমতন্তুর মাঝখানের অঞ্চলগুলিতে অবস্থান করে ক্রোমোজোম। ঠিক আছে, এটা হচ্ছে মেটাফেজ, মানে এটা মেটাফেজ দশা এটাই হয়। এই দুটোই সেন্ট্রিওল কোষের মানে দুই মেরুতে অবস্থান করে এবং দুই সেন্ট্রিওলকে ঘিরে কি তৈরি হয়, বেমতন্তু গঠিত হয়। যে বেমতন্তুটি পুরো স্ট্রেট আসছে, মানে মাঝখানে কোনো ভাগ নেই, তাকে আমরা বলি কন্টিনিউয়াস বেমতন্তু। আর যেগুলোর মাঝখানে ভাগ আছে সেগুলো হচ্ছে ক্রোমোজোমাল বেমতন্তু। এবং বেমতন্তুর এই বিষুব অঞ্চলে মানে ইকুয়েটারে কি থাকে, ইকুয়েটারে ক্রোমোজোম অবস্থান করে। তাহলে এই স্পিন্ডেল ফাইবার মানে এই বেমতন্তুগুলো কোন ফেজে তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা প্রোফেজে দেখতে পাই না, এটা তৈরি হয় মেটাফেজে। ঠিক আছে, এটা অ্যান্সারটা কি হবে, মেটাফেজ। তাহলে ক্লিয়ার? তাহলে এটা এখন আমি মুছে দিচ্ছি। এই প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই সব কোশ্চেনগুলি কিন্তু এনসিইআরটি থেকে। তোমরা যদি এনসিইআরটি মানে লাইন বাই লাইন পড়ো ডিটেলসে, তাহলে তোমাদের আর কোনো চিন্তাই থাকবে না। মানে এনসিইআরটি একদম তুলে ধরে দেয় নিতে বলতে গেলে, মানে এনসিইআরটি ইজ গড, ভগবান। এবার আমার পরের কোশ্চেনটি দেখবো। ঠিক আছে, পরের কোশ্চেনটি হচ্ছে মানে তোমরা দেখো স্ক্রিনে দেখো, বুলিফর্ম cells are responsible for inward curling of leaves in monocot, protecting the plant from salt stress, increase photosynthesis in monocot, providing large space for storage of sugar। ঠিক আছে, যে বুলিফর্ম সেলগুলি থাকে সেগুলো কিসের জন্য রেসপন্সিবল? বুলিফর্ম সেলস আর রেসপন্সিবল ফর, এখানে অপশনগুলো অনেকটা বড় বড়, তো এই অপশনগুলো আমি লিখলাম না, তোমরা স্ক্রিনে অপশনগুলো দেখে নিবে। তো বুলিফর্ম সেলস আর রেসপন্সিবল ফর, তো তোমাদের প্রথমে জানতে হবে যে বুলিফর্ম সেলগুলি কি এবং এরা কোথায় থাকে। বুলিফর্ম সেল সাধারণত থাকে হচ্ছে মনোকট প্লান্টে। ঠিক আছে, বুলিফর্ম সেল থাকে হচ্ছে মনোকট প্লান্টসে থাকে বুলিফর্ম সেল। তো মনোকট প্লান্টসের একটি এক্সাম্পল গ্রাস, মানে ঘাস জাতীয় উদ্ভিদে থাকে হচ্ছে বুলিফর্ম সেল মনোকট প্লান্টে। এবারে বুলিকট সেলগুলো কেমন হয় দেখতে, ধরো এগুলো নর্মাল সেল আছে তো এরকম ভাবে, এই বুলিফর্ম সেলগুলো হচ্ছে এরকম হয় দেখতে। এই যে মাঝখানে দেখো, এই মাঝখানে যে এই জায়গা সেলগুলো দেখো, এগুলো মানে কি হচ্ছে, মানে ফুলে ফুলে গেছে না, মানে বুলের মতো মনে হচ্ছে না বড় বড় সেলগুলো, এই সেলগুলোকে আমরা বলি থাকি হচ্ছে বুলিফর্ম সেল। এবং এই সেলগুলো থাকে মনোকট প্লান্টে, গ্রাস জাতীয় প্লান্টে এই সেলগুলি থাকে। এইগুলো দেখো, এগুলো মানে
ফুলে ফুলে থাকে, মানে অন্যান্য সেলের মাঝখানে হঠাৎ করে কিছু কয়েকটা সেল এরকম ফুলে ফুলে থাকে দেখে, বুলের মতো বড় বড় আকার ধারণ করে দেখে আমরা একে বলি বুলি ফর্ম সেল। এবার এই যে বুলি ফর্ম সেলগুলি হয়, এগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক্স হয়। এই বুলি ফর্ম সেলগুলো কি হয়, এগুলো লার্জ হয়, মানে আকারে বড় হয় এবং এমটি হয়, এর ভেতরে কিন্তু কিছু থাকে না, এমটি হয়। আর হয় কালারলেস, কি হয়, কালারলেস হয় বুলি ফর্ম সেলগুলো। বুলি ফর্ম সেলগুলোর কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য বুলি ফর্ম সেল এত ফেমাস। বুলি ফর্ম সেলগুলি কি হয়, যখন এনভায়রনমেন্টে ওয়াটার বেশি থাকবে, ঠিক আছে, লার্জ এমটি কালারলেস। এবার ধরো যখন এনভায়রনমেন্টে আমার ওয়াটার বেশি থাকবে, তখন কি হয়, তখন বুলি ফর্ম সেলগুলো ওয়াটার অ্যাবজর্ব করে, বুলি ফর্ম সেলগুলো কি হয়, এগুলো টার্জিড হয়ে যায়। টার্জিড মানে ফুলে ওঠে, ঠিক আছে, ফুলে ওঠে। যখন এনভায়রনমেন্টে ওয়াটার বেশি থাকবে, বুলি ফর্ম সেলগুলো কি করে, সেই ওয়াটারকে অ্যাবজর্ব করে ফুলে ওঠে সেলগুলো। এবার যখন বুলি ফর্ম সেলগুলো ফুলে ওঠে, তখন ধরো গ্রাস, তো গ্রাসে সাধারণত বুলি ফর্ম সেলগুলো থাকে। তো এটা ধরো, এটা হচ্ছে একটা গ্রাস, এরকম এরকম একটা গ্রাস আছে, ঠিক আছে, এরকম কিছু, এগুলো কিছু কয়েকটা হচ্ছে গ্রাস। এবার ধরো যখন এনভায়রনমেন্টে ওয়াটার বেশি থাকবে, তখন বুলি ফর্ম সেলগুলো ওয়াটার অ্যাবজর্ব করে ফুলে উঠবে, এবং এই যে গ্রাসগুলো থাকে, তখন গ্রাসগুলো এরকম সোজা হয়ে থাকে, মানে এক্সপোজ করে থাকে অনেকটা, ঠিক আছে, এক্সপোজ করে থাকে, এরকম সোজা হয়ে থাকে। কিন্তু যখন ওয়াটারে আমার কি থাকবে, মানে এনভায়রনমেন্টে ওয়াটার স্কারসিটি থাকবে, তখন কি করে, মানে ওয়াটার কম থাকবে, তখন এই যে বুলি ফর্ম সেলগুলো আছে, তখন বুলি ফর্ম সেলগুলো ফ্ল্যাসিড হয়ে যাবে, মানে ফ্ল্যাট হয়ে যাবে। যেরকম জল শোষণ করে এগুলো ফুলে ছিল না, এগুলো আর ফুলে থাকবে না, এগুলো তখন জল বের করে দিয়ে নর্মাল সেলের মতো ফ্ল্যাট হয়ে থাকবে, মানে ফ্ল্যাসিড হয়ে থাকবে, ঠিক আছে, নর্মাল সেলের মতো ফ্ল্যাসিড হয়ে যাবে। এবার এগুলো যখন ফ্ল্যাসিড হয়ে যাবে, আমরা কি দেখেছি, যখন সেলগুলো টার্জিড ছিল, ফুলে ছিল, তখন যে আমাদের যে ঘাসগুলো ছিল, গ্রাসগুলো সোজা সোজা হয়ে থাকে, মানে এক্সপোজ হয়ে থাকে অনেক বেশি। কিন্তু যখন এই সেলগুলো ফ্ল্যাসিড হবে, মানে জলটাকে ছেড়ে দিয়ে ফ্ল্যাট হয়ে থাকবে, তখন কি হবে, তখন যে আমার গ্রাসগুলো থাকে, সেই গ্রাসগুলো না এরকম, মানে এরকম নুইয়ে পড়বে, গ্লাসগুলো কি হবে, সোজা থাকবে না, আর গ্লাসগুলো নুইয়ে পড়বে, যাতে ট্রান্সপিরেশন কমানো যায়, মানে যাতে সেলের থেকে, এমনিতে তো এনভায়রনমেন্টে ওয়াটার কম, যাতে মানে এই প্লান্ট সেল থেকে আর ওয়াটার বাইরে বেরিয়ে না যায়, একটা ইনওয়ার্ড কার্লিং, মানে কার্ল করে ভেতর দিকে ঢুকে থাকবে, যাতে ট্রান্সপিরেশন রেট, বাষ্পমোচনের হারটাকে কমানো যায়, যাতে আর জল বাইরে বেরিয়ে না যায়, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার হবে অপশন এ, ইনওয়ার্ড কার্লিং অফ লিভস ইন মনোকট। বুলি ফর্ম সেলস আর রেসপন্সিবল ফর ইনওয়ার্ড কার্লিং অফ লিভস ইন মনোকট, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। যখন এনভায়রনমেন্টে জল বেশি থাকবে, তখন বুলি ফর্ম সেই জলগুলোকে অ্যাবজর্ব করে একটা টার্জিড, মানে একটা ফুলে থাকবে, ঠিক আছে, বুল যেরকম থাকে না, অনেক বড়সড় আকার থাকে বুলে, সেরকম একটু বড় আকার ধারণ করবে। এবং তখন যে গ্রাসগুলো আছে, সেই গ্রাসগুলো স্ট্রেট হয়ে, মানে এক্সপোজ হয়ে থাকবে। কিন্তু যখন এনভায়রনমেন্টে জলের স্কারসিটি থাকবে, তখন কি হবে, তখন যাতে ট্রান্সপিরেশন, মানে প্লান্ট সেল থেকে আর বেশি পরিমাণে জল বাইরে না বেরিয়ে যেতে পারে, সেই ট্রান্সপিরেশনটাকে কমানোর জন্য কি হবে, বুলি ফর্ম সেল কি করবে, ফ্ল্যাট হয়ে যাবে, মানে ফ্ল্যাসিড হয়ে যাবে, এবং ফ্ল্যাসিড হয়ে যখন ফ্ল্যাসিড হবে, তখন গ্রাসগুলো এরকম নুইয়ে পড়া আকারে থাকবে, ঠিক আছে, যাতে ট্রান্সপিরেশনটা কমানো যায়, যাতে ইনওয়ার্ড কার্লিং, মানে ভিতর দিকে কার্ল, মানে ভিতর দিকে ঢুকে কার্ল হয়ে থাকবে, এরকম ব্যাপারটা। তো এর কোশ্চেনটা কি হবে, অ্যান্সারটা কি হবে, ইনওয়ার্ড কার্লিং বলে যে অপশনটা আছে মনোকট, সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে। তো তারপরের কোশ্চেনটি দেখো, তারপরের কোশ্চেনটি একটু পিকচার দেওয়া আছে, কি দেওয়া আছে, ইন দ্য গিভেন ফিগার হুইচ কম্পোনেন্ট হ্যাজ থিন আউটার ওয়াল এন্ড হাইলি থিকেন্ড ইনার ওয়াল, মানে এই ABCD বলে চারটা মার্ক দিয়েছে, কোন পোর্শনটার হ্যাজ
থিন আউটার ওয়াল, মানে আউটার ওয়ালটা থিন মানে পাতলা, এবং হাইলি থিকেন্ড ইনার ওয়াল, আর ইনার ওয়ালটা হচ্ছে মোটা। ঠিক, তা আমরা একটু, তোমরা বুঝতে পেরেছো এই ছবিটা, পিকচারটা মানে কোথাকার ছবি? এটা হচ্ছে স্টোমাটার ছবি, স্টোমাটা। আমি একটু ছবিটা এঁকে নিই, ঠিক আছে? ডি, দেখো এখানে 4টে কোশ্চেন দিয়েছে এ বি সি ডি, এবং বলেছে এই এ বি সি ডির মধ্যে কোন পোর্শনটার ঠিক ইসে মানে ঠিক ঠিক ইনার আর থিন আউটার লেয়ার আছে। তো এটার অ্যান্সার হবে হচ্ছে আমার সি, এই যে সি, ঠিক আছে? সি, এই সি কি? সি হলো গার্ড সেল। এই সি পোর্শনটা কি অ্যাকচুয়ালি? এই সি পোর্শনটি হলো গার্ড সেল, ঠিক আছে? সি পোর্শনটা কি? সি হলো গার্ড সেল। তো স্টোমাটায় যে গার্ড সেলগুলি থাকে, স্টোমাটায় গার্ড সেল মেনলি কি থাকে? এগুলো মেন থাকে হচ্ছে কিডনি শেপ। কি থাকে? কিডনি শেপ। দেখো দুটি কিডনির মতো মনে হচ্ছে না? দুটি কিডনি শেপ। স্টোমাটায় আমাদের গার্ড সেলগুলি থাকে হচ্ছে কিডনি শেপ, ঠিক আছে? এবার এই গার্ড সেলের কাজ কি? গার্ড সেল হচ্ছে স্টোমাটার ওপেনিং আর ক্লোজিং কে কন্ট্রোল করে, ঠিক আছে? স্টোমাটার ওপেনিং আর ক্লোজিং কে কন্ট্রোল করে, যাতে সেই হিসাবে হচ্ছে ট্রান্সপিরেশনের রেট এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ, মানে কতটা O2 CO2 মানে বের হবে, ঢুকবে, তারপর কিভাবে ট্রান্সপিরেশন মানে কখন জল বের হবে, জল ঢুকবে, সেই রেটটাকে কন্ট্রোল করা হচ্ছে গার্ড। মানে গার্ড মানে কি? পাহারাদার বলি না আমরা, গার্ড। এ হচ্ছে পাহারাদারের কাজ করে, পাহারাদারের কাজ করে, যাতে স্টোমাটা থেকে মানে সেল থেকে বেশি জল বেরিয়ে যেতে না পারে, বা এরকম, বা বেশি গ্যাস এক্সচেঞ্জ মানে এরকম গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর মানে ট্রান্সপিরেশনকে কন্ট্রোল করে হচ্ছে স্টোমাটার গার্ড সেল, ঠিক আছে? তো এই স্টোমাটার গার্ড সেল কোথায় থাকে মেনলি? এটা মেনলি মানে আপার লেয়ারে থাকে, ঠিক আছে? যে গ্রাস বা মনোকট জাতীয় যে প্লান্টগুলি আছে, গ্রাস বা বিভিন্ন প্লান্টের আপার লেয়ারে থাকে হচ্ছে লিপসের আপার লেয়ারে থাকে হচ্ছে এই স্টোমাটা, এবং স্টোমাটার গার্ড সেলের কাজ কি? গার্ড সেল রেসপন্সিবল ফর ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা। এবং এই গার্ড সেলের যে ভেতরের অংশটা, এই যে ভেতরের জায়গাটা দেখো, এই যে ভেতরের জায়গাটা, এই ভেতরের পোর্শনটা হচ্ছে থিক হয়, মানে থিক হয়, আর যে বাইরের পোর্শনটা, এই বাইরের পোর্শনটা হচ্ছে থিন হয়, ঠিক আছে? গার্ড সেলের ভেতর হয় থিক আর বাইরেটা হচ্ছে থিন। তো আজকে আপাতত আজকে এইটুকুই। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি কমেন্ট বক্সে চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবে, ঠিক আছে?